সরি, আমাদের ক্যামেরাটা একটু ইন্টারাপ্ট করেছে, সরি, এক্সট্রিমলি সরি। কত 20 চলে যাবে, চলে যাবে। এটা আমি উত্তরটা আমি লিখে দিচ্ছি। এটা হলো 1973 তে আমাদের ইলেকট্রিসিটি ইন দ্য ইয়ার 1973। এখন আমাদের একটা খুব ভালো প্রশ্ন, এইটা তোমাদের আমি যে হোয়াট আর দ্য স্পেশাল ইন্টারেস্ট অফ ইউনেস্কো ইন বাংলাদেশ, এটা একটা বড়ই তোমাদের, এটা কিন্তু তোমাদের ইউ হ্যাভ টু মেমোরাইজ। তোমাদেরকে কত আসছে? 61। What are the special interest of UNESCO in Bangladesh? এখানে আমি বলে দিচ্ছি যে চারটা স্পেশাল ইন্টারেস্ট আছে। এই চারটে স্পেশাল ইন্টারেস্টের নাম তোমরা কমেন্ট বক্সে লেখো। চারটা ইন্টারেস্ট আছে, তা মেইনলি চারটা, এই চারটা প্লিজ রাইট ইন কমেন্ট বক্সে তোমরা লেখো। একটা লেখলে হবে না, চারটা। আচ্ছা, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। ওয়ান ইজ এই চারটা। What are the special interest of UNESCO in Bangladesh? Only for adult education, science education, communication development, and for preserving cultural heritage in Bangladesh. তাহলে আমরা একেবারে মুখস্থ করে মেমোরাইজ করে ফেলতে পারি। What are the special interest of UNESCO in Bangladesh? That is adult education, science education, communication development, and also preserving cultural heritage in Bangladesh. Preserving cultural heritage in Bangladesh. তোমরা যদি এই ক্লাসটাও যদি করো তাহলে আর বাসায় যাও পড়লে আমার মনে হয় যে আমার বাচ্চারা লিখতে পারবে ইনশাল্লাহ। বাচ্চা, আমি চাচ্ছি তো বাচ্চারা চলে গেল, আমরা একটু আমাদের ইলেকট্রিসিটি একটু ফ্লাকচুয়েট করেছিল। সাহেব স্যার একটু দেখেন প্লিজ, বাচ্চারা তো 100-র উপরে ছিল, হঠাৎ করে আমারও কারেন্ট ইলেকট্রিসিটি চলে গেল, বাচ্চারা একটু কমে গেল, তারা আবার যেন ফিরে আসে যেন। অ্যাডাল্ট এডুকেশন, সায়েন্স এডুকেশন, কমিউনিকেশন ডেভেলপমেন্ট, প্রিজার্ভিং কালচারাল হেরিটেজ। আজমাইন এহসান, থ্যাংক ইউ। সুলতানা নিগের, এই তো আমার বাচ্চারা সবাই লিখতে পারে, কি সুন্দর, থ্যাংক ইউ।
তাহলে আমরা আমরা একটু মেমোরাইজ করে নিতে পারি। অ্যাডাল্ট এডুকেশন, সায়েন্স এডুকেশন, কমিউনিকেশন ডেভেলপমেন্ট, প্রিজার্ভিং কালচারাল হেরিটেজ ইন বাংলাদেশ। তার মানে যদি প্রশ্ন আছে হোয়াট আর দ্য স্পেশাল ইন্টারেস্ট অফ ইউনেস্কো ইন বাংলাদেশ। The organization has a special interest in adult education, science education, communication development, and number 4 is preserving cultural heritage in Bangladesh. এরপরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আমি লিখি যে যারা বাংলাদেশের 3টা জায়গাতে কাজ করছে আমাদের সেটা হলো, আমি প্রশ্নটা লিখি, দেখি আমার বাচ্চারা কি অ্যান্সার দেয়। বাংলাদেশ আমি বিডি লিখলাম কারণ সংক্ষেপে। Which places in Bangladesh have been helped by UNESCO to preserve heritage? আগেই বলে দিচ্ছি আব্বু আম্মু, আমি কিন্তু ইংলিশের ছাত্র না, আমার লেখার মধ্যে গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে, তোমরা কিন্তু এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এখানে আমি বলি 3টা জায়গাতে করে, দেখি তোমরা কে কে অ্যান্সার করতে পেরেছো। আব্বু কার নেট প্রবলেম আছে না আছে এগুলো লেখা দরকার না আব্বু, তোমরা প্লিজ ক্লাসে মনোনিবেশ করো। দ্য সুন্দরবন, 60 ডোম মস্ক, পাহাড়পুর বিহার, বৌদ্ধ বিহার। থ্যাংক ইউ। এই তো আমার বাচ্চারা অনেকেই কি সুন্দর, বা হেরিটেজ অফ সুন্দরবন, 60 ডোম মসজিদ, 7 গম্বুজ মস্ক যেটাকে বলে বাগেরহাট, তারপরে পাহাড়পুর, আর ফার্স্ট হলো আমাদের সুন্দরবন। থ্যাংক ইউ। সুন্দরবন, 60 গম্বুজ মস্ক, পাহাড়পুর, বৌদ্ধ বিহার। থ্যাংক ইউ। বা আমার বাচ্চারা থ্যাংক ইউ, আমার বাচ্চারা সবাই পারে। এটা দেখছি যে তোমরা সবাই অ্যান্সার করছো, তাইলে আমি দেখলাম না। তাইলে আমাদের 3টা কি, সুন্দরবন, 60 ডোম মস্ক যেটাকে 60 গম্বুজ মসজিদ বা মস্ক বলে, আর পাহাড়পুর, বৌদ্ধ বিহার। থ্যাংক ইউ। তাইলে আমাদের ইউনেস্কো থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন দেওয়ার সুযোগ নেই। আর একটা আমাদের জানতে হবে যে আমাদের যে 21শে ফেব্রুয়ারি যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসটা যে আমরা পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে, সেখানে ইউনেস্কোর অনেক অবদান রয়েছে। আমরা যার জন্য ইউনেস্কোর কাছে রিয়েলি উই আর বাংলাদেশ, আমরা এদেশের নাগরিক হিসাবে আমরা গ্রেটফুল টু ইউনেস্কো। থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, ইউএনডিপি। ইউএনডিপি কি হয়? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো তোমাদের একটা আমার জীবনের কথা বলি যে আমি প্রথম যে দেশের বাইরে যাই সেটা ছিল এই মে মাসেরই 11ই মে। সেটা একটা ইউনাইটেড নেশনসের কাজে, ইউনাইটেড নেশনসের পক্ষে আমরা ক্যাম্বোডিয়াতে গিয়েছিলাম ইলেকশন অবজার্ভ করতে, এবং আমরা ছিলাম ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভার। এবং আমরা 11ই মে থেকে আমরা 16ই জুন পর্যন্ত আমরা ক্যাম্বোডিয়াতে কাজ করেছি। ও দেশটাও ছিল খুব একটা 22 বছর ধরে ওই দেশের তৎকালীন আগে রাজা ছিলেন কিং নরোদম সিহানুক, তার বিরুদ্ধে পলপট বাহিনী, এবং তাদের 22 বছর ধরে যুদ্ধ হয়, এবং যুদ্ধে এত মানুষ মারা যায় যে ওই দেশে তখন ইয়াং জেনারেশন বলতে কেউ মানে খুব কম ছিল, মানে ইয়াং জেনারেশন ওরা রাখেইনি। এবং তখন ওদের দেশটা আমাদের থেকে প্রায় অলমোস্ট দ্বিগুণ না
7.5 টাইমস আমাদের থেকে বড়। ওদের মানুষ ছিল মাত্র 6.5 মিলিয়ন পিপল ছিল, এবং ইয়াং জেনারেশন ছিলই না, যে তারা ওই যুদ্ধে শেষে 22 বছর ধরে যুদ্ধ হয়। তখন আমরা ইউনাইটেড নেশনসের পক্ষে আমরা গিয়ে ওইখানে ইলেকশন করি, এবং ইলেকশনের পরে আবার সে দেশে গণতন্ত্র আসে, এবং প্রথম প্রধানমন্ত্রী হয় কিং নরোদম সিহানুকের যে ছেলে রণজিৎ, সে হয়। এবং এখন কিন্তু দেশটা তারা কালচারাল অন্য সব ইন অল রিসপেক্টার, এবং তাদের পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি। এবং ওই দেশের একটা গল্প আমি করি তোমাদের সাথে, তো মাঝে মধ্যে আমি গল্পও করি যে ওরা মিথ্যা কথা কাকে বলে ওরা জানে না, এটা হলো ওদের সবচেয়ে বড় দিক। আমি একটা গল্প করি যে আমরা একদিন রাস্তায় যাওয়ার পথে হঠাৎ একটা গরু আমাদের গাড়ির সাথে, গরুটা হঠাৎ করে গাড়ির উপরে এসে গরুটা মারা যায়। তো ওই দেশে একটা গরুর দাম, ওই দেশের তখন একটা টিচারের বেতন ছিল মাত্র $10। প্রাইমারি স্কুলের টিচার যাদের আমরা ইলেকশনে কাজ করিয়েছি, দেশের অর্থনীতি এত খারাপ ছিল। এখন কিন্তু তাদের পার ক্যাপিটা ইনকাম তোমরা ওই সাথে গিয়ে দেখতে পারবে যে তারা কিন্তু এখন অনেক, এবং দেশটা থাইল্যান্ডের পাশে। তো তখন গরুটা মারা যাওয়ার পরে আমরা, আর ইউনাইটেড নেশনসের ফান্ড আমাদের কাছে থাকতো, তা আমরা ক্ষতিপূরণ হিসাবে ওই মহিলাকে ডাকা হলো। আমাদের সাথে যে দোভাষী ছিল, সে একটা ইউনিভার্সিটির মেয়ে, তাকে ডেকে আনলো, এবং একজন মহিলা জীর্ণ শীর্ণ কাপড় পরা, সে শুধু কাঁদছে আর আকাশের দিকে তাকাচ্ছে। তা আমরা তো বুঝি না তার কথা, তাকে আমরা প্রথমে, গরুটার দাম ম্যাক্সিমাম ওই দেশে $50। আমরা তাকে $50, $100, $200 দিতে গেলাম, সে নিচ্ছে না। পরে মেয়েটা আমাকে বোঝাচ্ছে, সে বারবার আকাশে দেখাচ্ছে, বলছে এটা তোমরা মারোনি, এটা ঈশ্বর মেরেছে, ওটা আমরা পয়সা নিতে পারি না। আমাদের চোখে পানি এসে গেল। যদি আমরা আসার আগে ওই মহিলার বাসায় অন্তত আমরা বোধহয় $500 আমরা খাবার দিয়ে এসেছিলাম, তার শতটা। যে আমরা যদি ওই ওদের যে আমি বলছি দেশের কথা, ক্যাম্বোডিয়ার ক্যাপিটাল সিটি হলো নমপেন, আমরা হয়তো কোনো জিনিস কিনে, আমরা হয়তো দেখা গেল ওদের দেশে পানের দোকানেও ওদের নিজেদের মুদ্রাবাদের ডলার চলতো, তা আমরা হয়তো $100 বা $50 দিলে ওরা ভাঙিয়ে দিতে পারতো। বলতো ওরা অত ভালো ইংরেজি জানে না, তারা বলতো নো প্রবলেম স্যার, ইউ উইল গিভ ইট টুমরো আর ডে আফটার টুমরো। একটা মানুষ, আমি একটা বিদেশি, তাদের দাম দিতে পারছি না, পরে এসে তারা ভাবতেই পারে না যে একটা মানুষ জিনিস কিনে সে 2 দিন পরে বা 1 দিন পরে আবার ফিরে আসবে না। মিথ্যা শব্দটা তাদের ভাষায় নাই। এবং সবচেয়ে বড় কথা যে আমরা কোনো ফকিরও কিন্তু ওদের দেশে দেখিনি। ইভেন তোমরা থাইল্যান্ড বা ইভেন আমি ইংল্যান্ডে দেখেছি, আমেরিকাতে দেখেছি যে রাস্তার পাশে তারা একটু টুনটুনি বাজাচ্ছে বা ভিক্ষা চাচ্ছে, কিন্তু ক্যাম্বোডিয়াতে তারা কাজ করে খেতে জানে। এবং ওই দেশে অনেকটা মাতৃতান্ত্রিক দেশ বলবো না, মেয়েরা অনেক কাজ করে, তারা তারা মাঠে কাজ করতেছে, সবকিছুতে তারা খুব পরিশ্রমী একটি জাতি, যার জন্য যেই যে 93 ইলেকশনের পরে কত বছর হলো, তারা এখন কিন্তু অনেক ডেভেলপড। এই ইউএনডিপির কাজে আমার জীবনের প্রথম দেশের বাইরে যাওয়া। দেখো, সরি তোমাদের এই গল্পটুকু করার জন্য। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন যে আমি HQ বলতে বোঝাবো হেডকোয়ার্টার ইন ইউএনডিপি। এটা তোমরা বলতে পারো যে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার ইন ইউএনডিপি। প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, রুমি তাসলিম নিউ ইয়র্ক। আচ্ছা, আমি একবারে বলে যাচ্ছি, আমি একটু আগে আমার যেহেতু পড়ার সংখ্যা আছে অনেক, আমি একটু আগাই। এটা হলো তোমাদের নিউ ইয়র্কে, এবং এই যে ইউএনডিপি ফর্ম হয় হলো 1965-এ, এবং এইটা তোমাদের মনে রাখতে হবে, ইন হাউ মেনি এরিয়াস ইউএনডিপি ওয়ার্ক। এখানে কিন্তু 6টা এরিয়াতে কাজ করে, 6টা এরিয়াতে। ইন হাউ মেনি এরিয়াস ইউএনডিপি ওয়ার্ক, আমি কি লিখবো? আচ্ছা, আমি না লিখে, আমি তোমাদের বইয়ে আছে জিনিসগুলো, তোমরা একা মুখস্থ করবে। ডেমোক্রেটিক গভর্নমেন্ট, এরাডিকেশন পভার্টি, facing crisis, protecting environment and preserving energy, information and communication technology, HIV and AIDS, এই 6টা সেক্টরে তারা কাজ করে। এটা তোমাদের বইয়ে আছে, বই থেকে একটু দেখে নেবে ভালো করে, এবং পড়ে নেবে যে এটা কয়টা। আচ্ছা,
আচ্ছা বাংলাদেশে ইন হুইচ ইয়ার ইউএনডিপি স্টার্টেড টু ওয়ার্ক ইন বাংলাদেশ, বাংলাদেশে ইন হুইচ ইয়ার ইউএনডিপি স্টার্টেড টু ওয়ার্ক ইন বাংলাদেশ। তোমরা প্লিজ দেখো, আমি প্রশ্নটা লিখলাম না, বলে দিলাম, অথবা আমি লিখি ইন ইন বিডি। দেখি আমি কমেন্ট বক্সে অ্যান্সার দেখতে চাই, বা সাথে সাথে এসে গেছেন। নিউ ইয়র্ক, এটা রুমি তাসলিম 1972, তানিয়া করিম নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক পরে 1972, 1972, 1972, 1972, আমার সব বাচ্চারাই 1972। থ্যাংক ইউ। বাচ্চারা কমে যাচ্ছে কেন? এদেরকে একটু বলো একটু থাকার জন্য। আমি সাহেব স্যারকে অনুরোধ করবো, সাহেব স্যার যেন বলে বাচ্চাদের একটু থাকতে, তাহলে এই চ্যাপ্টারটা বাচ্চাদের একেবারে মুখস্থ হয়ে যাবে। The UNDP, what are the functions of Bangladesh? What are the functions? যেহেতু এই চ্যাপ্টারটা অলরেডি আমি বাজিদ স্যারের সাথে কথা বলেছি, উনি জানিয়েছেন যে অলরেডি এই চ্যাপ্টারটা পড়ানো হয়েছে। আমি এইটা তোমরা ইসের মধ্যে লিখে দিতে হবে বাচ্চাদের। আচ্ছা নেই হয়েছে তো হয়ে গেল। ইন বাংলাদেশ, এখানে হোয়াট আর দ্য ফাংশনস অফ ইউএনডিপি ইন বাংলাদেশ। আচ্ছা এটা তোমরা একটু লিখে জানাও তো দেখি, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও যে হোয়াট আর দ্য ফাংশনস অফ ইউএনডিপি ইন বাংলাদেশ। আমি চাই আমার বাচ্চারা লিখে জানাক প্লিজ। আচ্ছা এইটা তোমরা একেবারে এখন সবার মুখস্থ না থাকলেও তোমরা মুখস্থ করে নিবা। প্রথমটা হল ইরাডিকেট পভার্টি, আমাদের পভার্টি দূর করা, টু ডেভেলপ সোশিও ইকোনমিক কন্ডিশন ইন রুরাল এরিয়াস, টু ডেভেলপ উইমেন। উইমেন বলতে উইমেনদেরকে ডেভেলপ করা মানে কিভাবে, তাদের লেখাপড়া, তাদের রাজনীতিতে, যেমন এখন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা দলের নিবন্ধনে বলা আছে যে 30% উইমেন্স পার্টিসিপেশন থাকতে হবে। তা আমরা এদিক দিয়ে কিন্তু লাকি যে দেখো যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, আমাদের স্পিকার একজন মহিলা, এবং তোমাদের সাথে সবচেয়ে বেশি জড়িত তোমাদের শিক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী কিন্তু একজন মহিলা। আমাদের দেশের মহিলারা কিন্তু তারা শিক্ষার দিকে অনেক এগিয়েছে। তারপরেও রাজনীতিবিদদের যে তাদের যে পলিটিক্যাল নিবন্ধন যেটা থেকে রেজিস্ট্রেশন আইন আছে, অ্যাক্ট আছে, সেখানে বলা আছে যে তাদের 1922 মধ্যে তাদেরকে এই তাদের পার্টিসিপেশন, মহিলাদের ওমেন পার্টিসিপেশন ইন পলিটিক্স 30% করতে হবে। এটা একটা প্রি কন্ডিশন দেওয়া আছে, এবং এটা যদি হয়, এবং যে দেশের মহিলারা যত শিক্ষিত সে দেশ কিন্তু তত উন্নত। তোমরা সে নেপোলিয়নের সেই এই কথাটা জানো, তোমরা নিশ্চয়ই জানো যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমরা একটা তোমাদেরকে শিক্ষিত বা উন্নত একটা জাতি দিব। তার মানে আমাদের মহিলাদের এডুকেশন আমাদের দেশে যত ইনক্রিজ হবে, যত বাড়বে, এই দেশের ডেভেলপমেন্ট তত বাড়বে। তাইলে আমরা কি বললাম, টু ডেভেলপ উইমেন, টু এস্টাবলিশ গুড গভর্নেন্স অ্যান্ড ডেমোক্রেসি, এবং টু ডেভেলপ এনভায়রনমেন্ট। তোমরা তো জানো যে পলিউশনের দিক দিয়ে ঢাকা কিন্তু একেবারে মানে শেষের দিকে। এই ঢাকাকে আমাদের
পলিউশন মুক্ত আমাদের করতে হবে। এটা আমাদের গভর্নমেন্ট, তত নট অনলি শুধু গভর্নমেন্টের দায়িত্ব, এটার দায়িত্ব কিন্তু আমাদেরও আছে। দেখা গেল আমরা যেখানে মানে যথাযথায় আমরা ময়লা আবর্জনা ফেলছি, বা আমরা কেউই এই যে মানে এয়ার পলিউশনের ব্যাপারে আমরা ততটা আমাদের জ্ঞান নেই। কিন্তু আমাদের সবার মনে রাখতে হবে এই শহরটা কিন্তু সবার, এই শহরটাতে শুধু আমাদের মানে আমার এই এক কথায় যে শহরটা কিন্তু আমাদের সবার, এই দেশটা আমাদের সবার, আমাদের এই দেশের ডেভেলপমেন্ট মানে আমাদের সবার ডেভেলপমেন্ট। এই জন্য এর জন্য শুধু যে গভর্নমেন্টই কাজ করবে তা না, আমাদের সবাইকেই কিন্তু দেশের জন্য কাজ করতে হবে, এবং পলিউশন যাতে না হয় সেজন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। তাহলে আমরা বললাম যে বাংলাদেশে সাধারণত 5টা ক্ষেত্রে কাজ করে। এটা হলো আমাদের পভার্টি দূর করে, টু ডেভেলপ সোশিও ইকোনমিক কন্ডিশন এন্ড রুরাল এরিয়াস, টু ডেভেলপ ওমেন, টু এস্টাবলিশ গুড গভর্নেন্স এন্ড ডেমোক্রেসি, এবং লাস্ট ওয়ান টু ডেভেলপ এনভায়রনমেন্ট। ওকে, এইটুকু যদি তোমরা এই ইউএনডিপি থেকে যদি মনে রাখো, এর বাইরে আর কোনো প্রশ্ন করার আর কিছু নেই। আজকে আমি তোমাদের যে অবজেক্টিভ গুলো বা এগুলো যেটা শেখাচ্ছি, এটুকু যদি তোমরা মনে রাখো, এর বাইরে চ্যাপ্টার থেকে আর কিচ্ছু করার নেই। বাইরে প্রশ্ন কি করবে? হয়তো তুমি তোমার নাম জানো, তোমার বাবার নাম জানো, তোমার দাদার নাম জানো, তোমার মায়ের নাম জানো, প্রশ্ন এই 3টার বাইরে কেউ করতে পারবেন। তাহলে কি করবে? মায়ের নাম বললে আমরা মায়ের নাম লিখবো, দাদার নাম বললে আমরা দাদার নাম বলবো, আমরা বাবার নাম বললে আমরা বাবার নাম লিখবো। আমি যেটা পড়িয়ে দিচ্ছি এর বাইরে কিন্তু আর কিচ্ছু নেই। থ্যাংক ইউ। এবার চলে যাব আমরা ফাও, মানে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটা তোমাদেরকে আগেই বলি যে এটা বোধহয় 2019 সালে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের উপরে একটা আর্ট কম্পিটিশন হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড। সেখানে ফার্স্ট বাংলাদেশ, সেকেন্ড আমেরিকা, থার্ড মেক্সিকো। ফার্স্ট হয়েছিল যে বাংলাদেশের যে মেয়েটা, সেই মেয়েটি স্কলারসের, ওর নাম বললো বোধহয় আনিকা, ডাক নাম বর্ষা। মেয়েটাকে তোমরা সবাই চেনো, এবং সে আন্তর্জাতিক বাংলাদেশের জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে সে বোধহয় 3 অথবা 4 বার পুরস্কার নিয়েছে। এবং আমরা তার জন্য দোয়া করতে পারি, মেয়েটার জন্য, যে তার বাবা মারা যায় বেশ 5-6 বছর আগে, এবং গত বছর তার মা মারা যায়। মেয়েটা কিন্তু আমাদের স্কুলেই পড়ে, আনিকা তাবাসসুম বর্ষা, ও ডাকলাম বর্ষা। আনিকা আমি এটুকু জানি নাম। আমরা তাকে, এবং তোমরা সবাই ওর জন্য দোয়া করবা, ও যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে। এবং আমরা তো স্কলার্স থেকে আমরা তাকে অনেকটা হেল্প করি, এবং তোমরা সবাই ওর জন্য দোয়া করবে যে এত সুন্দর একটা প্রতিভা, এই প্রতিভা যেন ঝরে না যায়, সে যেন তার উচ্চ শিক্ষা করতে পারে, এবং সে যেন মানুষের মতো হতে পারে। এবং আবারও বলি যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের যে কম্পিটিশন হয়েছিল, ফার্স্ট বাংলাদেশ, যে মেয়েটা স্কলারসের, সেকেন্ড আমেরিকা, এবং থার্ড মেক্সিকো। আমরা মনে করি তোমরা এই বিষয়টা নিয়ে তোমরা অনেকে প্রাউড ফিল করতে পারো। এখন ফার্স্ট প্রশ্ন, আচ্ছা আমি যেহেতু সময় তোমাদের, আচ্ছা আমি বলি যে হাউ মেনি মেম্বার স্টেট অফ ফাও, এটা আমি তোমাদের সময় বেশি নষ্ট না করে, এটা হলো 194, এটা তোমাদের এসে আসতে পারে। আর হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ফাও? আচ্ছা এটা হলো রোম। রোমটা কোথায় তোমরা তো জানো, ক্যাপিটাল সিটি অফ ইটালি। হ্যাঁ, আর হোয়েন ফাও ওয়াজ ফর্মড, এটা 1945-এ এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনটা হয়, এটা অর্থাৎ এটা 1945-এ। আচ্ছা এখন হলো যে হোয়াট আর দ্য ফাংশন। আচ্ছা এইটা অন্তত আমাদের খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু তোমাদের এই প্রশ্ন হিসেবে আসতে পারে। হোয়াট আর দ্য functions of food and agriculture organization in Bangladesh? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে হোয়াট আর দ্য ফাংশনস অফ ফাও ইন বাংলাদেশ, এটা তোমরা একেবারে পারলে মুখস্থ করে ফেলবা। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন হ্যাজ ডমিনেন্ট roles in the development of food and agriculture in Bangladesh. Our country is not self-sufficient in food
On the top of that, due to natural disaster, often our crops are damaged, resulting in food crisis. Power supplies is essential guidelines to the government of Bangladesh out of this problem. So apart from this, FAO extends support in food supply, agriculture development and emergency management. At the same time, the organization extend technical support for small and আমাদের ফার্মার্সদেরও সাপোর্ট দিতেছে হু আর ভিকটিমস অফ ন্যাচারাল ডিজাস্টার। তোমরা তো জানো যে আমাদের দেশের কিছু কিছু এরিয়া আছে, আমাদের কোস্টাল এরিয়া যেগুলো, যেমন কোস্টাল এরিয়া কোনগুলো, আমাদের যেমন বাগেরহাট, ভোলা, তারপরে আমাদের বরিশালে তো প্রায় প্রত্যেকটা জেলায়, বৃহত্তর বরিশালের, এদিকে কক্সবাজার, চিটগাং, তারপর এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, এগুলো আমাদের কোস্টাল এরিয়া। এখানে কিন্তু আমাদের ডিজাস্টার প্রায় আমাদের দেশে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস এগুলো হয়ে থাকে। এগুলোতে তারা আমাদেরকে হেল্প করে এবং তারা কিন্তু আরেকটা মনে রাখবা যে এই যে ইউনাইটেড নেশন, এটা বড়। তোমরা তো জানো যে পৃথিবী, আমরা দেশগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এটা হলো ডেভেলপড কান্ট্রি। ডেভেলপড কান্ট্রি কোনগুলো? যেমন ধরো যে ইউরোপের দেশগুলো, আমেরিকা, জাপান, আমাদের এগুলো হলো আমাদেরকে বলি আমরা যে এগুলো জাপান, সাউথ কোরিয়া, অলসো সাউথ কোরিয়া আমাদের এশিয়ার হলো জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, এগুলো হলো ডেভেলপড কান্ট্রি। আর ডেভেলপিং কান্ট্রি যেটা মধ্যম, যেমন আমরা কিন্তু এখন আমরা ডেভেলপিং কান্ট্রির মধ্যে গেছি, যাদের পার ক্যাপিটা ইনকাম তাদের থেকে ডেভেলপড কান্ট্রিদের থেকে কম। আর আরেকটা আছে, আমরা দেশকে তিন ভাগে ভাগ করতে পারি। এটা হলো ডেভেলপড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, আর এটা হলো এলডিসিস, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, যাদের পার ক্যাপিটা ইনকাম খুবই কম। যেমন আমাদের পাশে জাপান, আমাদের পাশে যেমন ধরো আছে যেমন আমাদের নেপাল, এরা কিন্তু এলডিসির মধ্যে। যেমন আফ্রিকার অনেক দেশই কিন্তু এলডিসির মধ্যে, চাঁদ, অন্যান্য দেশগুলো। আমরা একসময় কিন্তু আমরা এলডিসিতে ছিলাম। আমরা গত 2 বছর ধরে আমরা কিন্তু এখন আমরা ডেভেলপিং কান্ট্রির মধ্যে পড়েছি। আমাদের পার ক্যাপিটা ইনকাম আগে একসময় আমাদের $500 ছিল, এখন কিন্তু আমাদের পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি, মোর দ্যান $1,500 উপরে। কিন্তু আমরা জানি না যে এই করোনা ভাইরাসের কারণে আমাদের অর্থনীতি কোন দিকে যায়। তা আমরা দোয়া করবো ইনশাল্লাহ আমাদের যেন করোনা ভাইরাসের পরেও যেন আমাদের অর্থনীতি যেন ভালো অবস্থায় থাকে। তা এই যে ইউএনডিপি, এই যে বিভিন্ন ধরো ইউনেস্কো বলো, ফাও আমরা যেটা বললাম, তারপর ইউএনডিপি, এদের কাজ কিন্তু মূলত তারা এলডিসি যারা প্লাস ডেভেলপিং কান্ট্রি যারা, তাদের দেশের ডেভেলপমেন্ট করা। এই যে এরা কিন্তু যেমন এই ইউএনডিপির সাহায্য কিন্তু আমেরিকা লাগে না, বরং তারা একটা বড় পার্ট তারা হেল্প করে। এবং তোমরা শুনে আশ্চর্য হবা যে এখন ইউএনডিপির যে দ্বারা চাঁদা যারা দেয়, সবচেয়ে বেশি কিন্তু দেয় কিন্তু জাপান। অনেক ক্ষেত্রে জাপান বেশি দেয়। যে জাপান কিন্তু এশিয়ার একটা দেশ এবং আমাদের একটা বন্ধু প্রতিম একটা দেশ। এবং জাপান কিন্তু আমাদেরও, আমরা বাইরে থেকে যে আমরা যে এই ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে থাকি, তার ম্যাক্সিমাম কিন্তু আমরা জাপান থেকে পেয়ে থাকি। হ্যাঁ, জাপান এবং জাপানে যে জাইকা আছে, হ্যাঁ, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, তারাও কিন্তু আমাদের বিভিন্ন সেক্টরে, আমাদের কমিউনিকেশন বলো, আমাদের এগ্রিকালচার বলো, সব জায়গায় কিন্তু জাপান আমাদেরকে হেল্প করে থাকে। থ্যাংক ইউ। আমি এখন একটু তাড়াতাড়ি যাচ্ছি। এরপরে আসলো হলো হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা কবে, হোয়েন হু স্টার্টেড টু ওয়ার্ক, এটা হলো 7th April 1948। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ হু? আচ্ছা, এটা হলো জেনেভা সুইজারল্যান্ডে। হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ হু? দ্য মেইন অবজেক্টিভ অফ হু ইজ টু ইনশিওর বেস্ট হেলথ। এটা মনে রাখবে, বেস্ট হেলথ ফ্যাসিলিটিস ফর দ্য পিপল অফ ডিফারেন্ট পার্ট ইন দ্য ওয়ার্ল্ড। হুর প্রধান কাজ হলো যে বেস্ট হেলথ, সবচেয়ে ভালো স্বাস্থ্য দেওয়ার, স্বাস্থ্যের জন্য। এবং এই যে এখন করোনা ভাইরাসের জন্য কিন্তু হু মানে অবিরাম রাত দিন জেগে তারা কাজ করতেছে। তাহলে মানে পুরা বিশ্বের এই বিশেষ করে এলডিসিস অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজের তাদেরকে বেস্ট হেলথ দেওয়া যায়। কারণ ইউরোপ আমেরিকা ওরা নিজেরাই অনেক উন্নত, যদিও করোনা ভাইরাসের মোকাবেলায় কেউই কিন্তু, ইভেন আমেরিকাতে মৃত্যুর হার সবচেয়ে বেশি, তারপরে ইউরোপের মৃত্যুর হার সবচেয়ে বেশি, সে তুলনায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তারা কিছু কাজ, কিন্তু অন্যান্য সময় তারা কিন্তু তাদের
হেলথের যে সুবিধা সেগুলো কিন্তু আমাদের দেশ থেকে বা ওই মানে অন্যান্য এলজিসিস বা ডেভেলপিং কান্ট্রি থেকে তাদের অনেক সুযোগ সুবিধা বেশি আছে। কিন্তু এই যে কাজ সাধারণত বিশেষ করে এই এলজিসিস এবং ডেভেলপিং কান্ট্রিগুলোর তারা মানে বেস্ট হেলথ ফ্যাসিলিটিস দেওয়ার পক্ষে তারা কাজ করে। আর এরা সবচেয়ে বেশি এইটা তোমরা বলতে পারো না যে বাংলাদেশের 6টা রোগ নির্মূলে তারা সবচেয়ে বেশি কাজ করে। হ্যাঁ, এই 6টা রোগের নাম কি তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে দিতে পারো? 6 deadly disease ইন বাংলাদেশ, যে 6টা যেগুলো মানে একেবারে যে রোগগুলো হলেই মানুষের মৃত্যুবরণ করতে একসময়, যেমন একসময় টিবিকে বাংলা বলে যক্ষা, টিউবারকুলোসিস। একটা কথা ছিল বাংলা, যার হয় যক্ষা তার নাই রক্ষা, মানে টিবি হলেই মারা যেত। কিন্তু সেই টিবির এত সুন্দর এখন ঠিক, এখন কিন্তু টিবিতে কিন্তু কেউ মারা যায় না। এবং পোলিও, যে বাচ্চাদের পোলিও হতো, হ্যাঁ, তারপরে যে বাচ্চাদের একটা কফ হতো, এই কফে অনেক সময় বা পোলিওতে অনেকের পা বিকলাঙ্গ হয়ে যেত বা শরীর বা মারা যেত। এখন কিন্তু এদের এমন সুন্দর টিকা বেরিয়েছে যে এই রোগগুলোতে আমরা, তাইলে আর কি কি থাকলো? আর থাকলো আমরা টিটেনাসের তোমরা নাম শুনেছো, ডিপথেরিয়ার নাম শুনেছো, মিজেলসের নাম তোমরা শুনেছো, হপিং কফের নাম শুনেছো। এই যে 6টা ক্ষেত্রে আমাদের দেশে মেইনলি আমাদের কাজ করে। তারপরে আরো তারা নট অনলি দ্যাট দ্য অর্গানাইজেশন ইজ অলসো ওয়ার্কিং টু গেট রিড অফ ম্যালেরিয়াতে আমাদের, তারপরে আমাদের ইস্যু কিন্তু তারা কাজ করে আমরা যাতে পিওর ড্রিঙ্কিং ওয়াটার যাতে আমরা পাই, এই জন্য কিন্তু এর পিছনে এটার জন্য কিন্তু খুব কাজ করে। তোমরা জানো যে পানিবাহিত রোগ থেকেই কিন্তু এই যে আমাদের পেট খারাপ, পেটের পীড়া বা পেট ব্যথা বা পেটের আমাদের যে পাতলা পায়খানা যা কিছু, এই পেটে সবকিছু কিন্তু পানি যেমন পানির অপর নাম জীবন। তোমাদের একটাই কথা ভাই, পানির অপর নাম জীবন, সেটাকে এটা কিন্তু আমাদের বিশুদ্ধ পিওর পানির অপর নাম কিন্তু জীবন, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। যদি ড্রিঙ্কিং ওয়াটার, যদি তোমার এই পানি যদি পিওর যদি না হয়ে থাকে, যদি ময়লাযুক্ত পানি খাও, তাহলে কিন্তু এই পানির অপর নাম কিন্তু মরণও হতে পারে। যদি তুমি সমুদ্রের পানি পান করো, তাহলে কি মানুষ কিন্তু মারা যাবে, কারণ সমুদ্রের পানিতে লবণের পরিমাণ বেশি। এখানে সমুদ্রের পানিতে 2.5% তোমার সোডিয়াম ক্লোরাইড থাকে। এই যে ওই পানি খেলে কিন্তু আমরা মারা যাব। তাহলে পানির অপর নাম যে জীবন, এটা আমরা বলবো যে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তাহলে এইখানে আমাদের এই জিনিসগুলো আমাদের কাজ করে। তাহলে আমরা বললাম ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটাইজার, তারপরে এবং ওরা শুধু তাই না, ওরা আরেকটা জায়গায় কাজ করে যে আমাদের দেশে যে আগে শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল, তারপরে মাদের মৃত্যুর হার অনেক বেশি ছিল, সেটাও কিন্তু অনেকটা কমিয়ে আসছে। সেখানে কিন্তু অনেক কাজ করে। এবং তাছাড়া তারা কলেরিয়া এবং ডায়রিয়া, এটা তো জানো তোমরা, পানিবাহিত রোগ, এবং সেই রোগগুলোতে যাতে আমাদের দেশে না হয় তার জন্য টিকা এবং এইগুলোতে কিন্তু কাজ করে। এরপরে যেটা আছে আমি তাদের শেষ করে দিয়েছি, যে 4:15 বেজে গেছে। ইউএনএফপি, এটা খুব সহজ, এটা আমাদের দেশে ফ্যামিলি প্ল্যানিং এর উপরে কাজ করে, আর ওম্যান এম্পাওয়ারমেন্ট, যেটা আমি আগেই বলেছি এই জিনিসগুলো। এবং তারা কিন্তু আমাদেরকে অনেক কিছু, আমাদের পপুলেশন, এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা আছে পপুলেশন সায়েন্স বলে নতুন একটা ডিপার্টমেন্ট খুলেছে, তারা পপুলেশনের উপরে হোম অ্যান্ড অ্যাব্রোড, মানে দেশ বিদেশের তারা জার্নালে তাদের পাঠাচ্ছে এবং দেশ বিদেশের উপকার হচ্ছে। এই মোটামুটি আমার সোশ্যাল সায়েন্সের টপিক ছিল। এরপরে আমি স্যারের কাছে শুনেছি, বাজেট স্যারের কাছে আর 2টো চ্যাপ্টার বাকি আছে। আমার মনে হয় সেটা আজকালের মধ্যে হয়তো তোমাদের শেষ হয়ে যাবে। আমি চাচ্ছি, আপনাদের কথা দিয়েছিলাম যে তোমাদের রমজানের ঈদের আগেই তোমাদের সিলেবাস শেষ করতে। ফয়সাল স্যার কাজ করতে ধর্মের উপরে, হিন্দু ধর্মের উপরে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছি। আমার বিশ্বাস আমরা ঈদের আগেই তোমাদের এই সিলেবাস শেষ করতে পারি। আর কালকে তোমাদের আবার আমি অঙ্কে ফিরে যাব। কালকে তোমাদের প্রফিট লসের যে অঙ্কগুলো আছে, সেই সাথে অ্যালজেব্রার আমি তো এতদিন 4-এর উপর কাজ করলাম, কালকে তোমাদের এই প্রফিট লস এবং তোমাদের যে 5-6 যে 2টা অ্যালজেব্রার যে চ্যাপ্টার আছে, ওই 2টার উপরে আমি তোমাদেরকে হোমওয়ার্ক করাবো এবং তোমাদের সিকিউ এবং এমসিকিউ করাবো। আজ এই পর্যন্ত। আজকে কিন্তু একবারও তোমাদের এই পায়ের দিকে তাকাতে বলিনি, যে তোমাদের ভিটামিন সি খেতে, গরম পানি খেতে, এবং প্রায়োরিটি টু আদার্স, এবং বাসায় মাকে হেল্প করা। তোমাদের অনেক ধন্যবাদ। আজকে আমি হোমওয়ার্ক আমি যেটা পড়ালাম, এইটা তোমরা এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে পড়ে রাখবে, এবং আমি জানি তোমরা আমার কথা শোনো, তোমরা এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে পড়ে রাখবে। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে বিকাল 3টায় ম্যাথ নিয়ে।
তোমরা অনেক ভালো থাকো, তোমাদের সবার জন্য আমি দোয়া করি, তোমাদের ফ্যামিলির জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবে। অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।